একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যেই আছে যে মাছ মাংস না খেলে বুঝি শরীরটা একদম দুর্বল হয়ে পড়ে। কিন্তু কথাটা কি আসলেই সত্যি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব, দেখব যে ঠিকঠাক পরিকল্পনা করে চললে মাছ মাংস ছাড়াও পুরোপুরি সুস্থ থাকা যায় কিনা। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? যে মাছ মাংস না খেলে শরীর আর থাকবে না। এটা এতটাই কমন একটা ধারণা যে কেউ যখনই তার খাবারের তালিকা থেকে এগুলো বাদ দেওয়ার কথা ভাবে, সবার আগে এই চিন্তাটাই মাথায় আসে। কিন্তু একটু ভেবে দেখলে হয় না, এই যে ধারণাটা, এর পেছনে কি আসলেই কোনো শক্ত বৈজ্ঞানিক যুক্তি আছে, নাকি এটা শুধুই একটা চালু কথা, মানে সঠিক তথ্যের অভাবে তৈরি হওয়া একটা ভুল ধারণা? চলুন তো এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। যখনই মাছ মাংস ছাড়ার কথা ওঠে, দুটো প্রশ্ন সবার আগে মাথায় ঘুরপাক খায়। এক, প্রোটিন আসবে কোত্থেকে? আর দুই, শরীরে যথেষ্ট শক্তি থাকবে তো? প্রোটিনের চিন্তাটাই মনে হয় সবচেয়ে বড়, তাই না? কারণ আমরা তো জানি শরীর গঠন করতে, কোনো ক্ষয় পূরণ করতে প্রোটিন তো লাগেই। তাহলে মাছ মাংস না খেলে সেই প্রোটিনের উৎসটা কি হবে? সত্যি কথা বলতে কি, প্রকৃতিতে কিন্তু প্রোটিনের কোনো অভাবই নেই। এই যে দেখুন, ডাল, ছোলা, সয়াবিন, টোফু, নানা রকমের বাদাম, এগুলো প্রত্যেকটা প্রোটিনের দারুণ সব উৎস। মানে ঠিকমতো এগুলো খাবারের তালিকায় রাখলে প্রোটিনের ঘাটতি হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, প্রোটিনের কথা তো গেল, এবার আসি শক্তির কথায়। আর একটা ভয় কাজ করে যে শুধু শাকসবজি খেলে সারাদিন হয়তো ক্লান্ত লাগবে, কোনো কাজ করার এনার্জি পাওয়া যাবে না। চলুন তো দেখি এই ধারণাটা কতটা ঠিক। এখানে একটা মজার ব্যাপার আছে যেটা আমাদের বুঝতে হবে। আমাদের শরীর কিন্তু শক্তির জন্যে সরাসরি শাকসবজির উপর নির্ভর করে না। শক্তিটা আসে মূলত শস্যজাতীয় খাবার, যেমন ধরুন ভাত বা রুটি, আলু আর বাদাম থেকে। আর শাকসবজি, ওগুলো আমাদের দেয় খুবই জরুরি ভাইটামিন, মিনারেল আর ফাইবার, যা শরীরটাকে ঠিকঠাকভাবে চলতে সাহায্য করে। বেশ, তাহলে প্রোটিন আর শক্তির চিন্তা তো মিটল, কিন্তু এখানেই তো শেষ নয়। আরও কিছু খুব জরুরি পুষ্টি উপাদান আছে, যেমন ধরুন আয়রন বা ক্যালসিয়াম। সেগুলোর কি হবে? আয়রনের কথা উঠলেই আমাদের মাথায় মাংসের ছবি ভেসে ওঠে, তাই না? তো যারা মাছ মাংস খান না, তাদের শরীরে আয়রনের চাহিদাটা কিভাবে পূরণ হবে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এর জন্য একটা দারুণ কৌশল আছে কিন্তু। দেখুন, পালং শাক, ডাল বা কাঁচকলা, এগুলোতে তো আয়রন আছেই, কিন্তু আসল মজাটা হলো এর সাথে যদি একটু ভিটামিন সি যোগ করা যায়, মানে ধরুন একটু লেবুর রস, তাহলে শরীর ওই আয়রনটা কয়েক গুণ বেশি শোষণ করতে পারে। এটা কিন্তু দারুণ কার্যকর একটা উপায়। আর ক্যালসিয়াম, সেটার জন্য চিন্তা নেই। আমাদের হাতের কাছেই তো আছে তিল, বাদাম, নানা রকম শাক আর সোয়াবিন। এগুলো সবই ক্যালসিয়ামের চমৎকার উৎস। তবে হ্যাঁ, একটা বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো ভিটামিন বি12। এই ভিটামিনটা মূলত পশুজাত খাবারেই পাওয়া যায়। তাই যারা পুরোপুরি নিরামিষ খাবার খান, তাদের ক্ষেত্রে ফর্টিফাইড খাবার, মানে যেসব খাবারে বাইরে থেকে এই ভিটামিন মেশানো থাকে, সেটা খাওয়া অথবা ডাক্তারের সাথে কথা বলে সাপ্লিমেন্ট নেওয়াটা জরুরি হয়ে পড়তে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে মাছ মাংসের পুষ্টির বিকল্পগুলো কি কি, কিন্তু এবার চলুন একটু অন্যভাবে ভাবি। গাছপালা ভিত্তিক খাবারের এমন কিছু বিশেষ গুণ আছে যা অন্য কোথাও পাওয়াটা সত্যি কঠিন। মানে এগুলো শুধু কোনো কিছুর বিকল্প নয়, এদের নিজস্ব একটা অসাধারণ শক্তি আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ফাইবার। এটাকে একটা জাদুকরী উপাদানই বলা যায়। এটা আমাদের হজমে সাহায্য করে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আর মজার ব্যাপার হলো, মাছ বা মাংসে কিন্তু এই ফাইবার একদমই থাকে না। আর ফলের কথা কি বলবো? ফল তো আমরা শুধু মিষ্টি স্বাদের জন্যই খাই না। আপেল, কলা, পেঁপের মতো ফলগুলো আসলে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার। এগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়, শরীরকে রাখে তরতাজা। বলতে পারেন প্রকৃতির দেওয়া একটা দারুণ উপহার। বাহ, অনেক তো তথ্য জানা গেল। এখন প্রশ্ন হলো, রোজকার জীবনে এই সব খাবারকে একসাথে মিলিয়ে একটা ব্যালেন্সড ডায়েট বানানো যাবে কিভাবে? চলুন একটা উদাহরণ দেখে নিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, একটা নমুনা খাবারের তালিকা। সকালে হয়তো চিড়ে, কলা আর বাদাম, দুপুরে ভাত, ডাল, শাকসবজি, আর রাতে রুটির সাথে থাকলো টোফু বা সয়াবিন। কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে বেশ সহজ আর সুস্বাদু একটা রুটিন, তাই না? এটা কিন্তু খুব সহজেই মেনে চলা সম্ভব।
আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, এই পরিকল্পনাটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। বাড়ির শিশু হোক বা বয়স্ক সদস্য, শুধু প্রয়োজন মতো খাবারের পরিমাণ আর ধরনটা একটু এদিক ওদিক করে নিলেই চলবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে যদি ঠিকঠাকভাবে পরিকল্পনা করা যায় তাহলে মাছ বা মাংস ছাড়াও একটা পুরোপুরি স্বাস্থ্যকর জীবন কাটানো সম্ভব। তাহলে প্রথম কাজটা কি? সচেতন হওয়া, নিজের শরীরের কি প্রয়োজন সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। এরপর দ্বিতীয় ধাপটা হলো খাবারে বৈচিত্র্য আনা, মানে রোজ একই রকম খাবার না খেয়ে প্রকৃতির দেওয়া হাজারো রকমের শাক, সবজি, ফল, ডাল এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া। আর এই সব কিছুর ফল কি হবে? একটা সুস্থ, সুন্দর জীবন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই আলোচনা থেকে নতুন যা কিছু জানা গেল তার উপর ভিত্তি করে আজ নিজের খাবারের প্লেটে নতুন কোনো স্বাস্থ্যকর জিনিসটা যোগ করার কথা ভাবা যেতে পারে।